আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা জীবন আমরা ছোটবেলা থেকেই আমাদের বই পুস্তকে আমাদের অসংখ্য বিভিন্ন ধরনের ইতিহাস নিয়ে আমরা পড়াশুনো করেছি। আমরা দেখেছি সেখানে বিভিন্ন ইতিহাসের যুদ্ধ বা হাবিজাবি বিষয়াবলী, এবং এগুলো নিয়ে আমাদের ভীষণ কনফিউশন অনেক সময় মনে হয়েছে যে আদৌ এটি হয়েছে কিনা, এটি কোনোভাবে কল্পকাহিনী কিনা। বাট আমরা মনে হচ্ছে যে সেই ইতিহাস গড়তে দেখছি ইন রিসেন্ট সময়ে। কেউ কেউ বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি শুরু হয়ে যেতে পারে। আসলে প্রথম একটা বিষয় আমার বলা দরকার, ক্লিয়ার করা দরকার, সেটা হইতেছে দো দিস ইজ ইন দ্য পার্ট অফ মাইন, তারপরেও মানে আমি এখানে আসছি কারণ বা আমার মনে হয়েছে বিষয়গুলা অ্যাটলিস্ট ক্লিয়ার করার জন্য, সঠিকভাবে ক্লিয়ার করার জন্য হইলেও আলোচনা করার দরকার আছে। কারণ সারাটা দিন আজকে এত এত রিউমার দেখেছি, এত এত মানে গুজব শুনেছি। আমি অসম্ভব রকমের টায়ার্ড। এখন এখন অলমোস্ট হইতেছে সেহরির সময়। জানি না এই ভিডিওর মধ্যে সেহরির যে মানুষজনকে ডাকে বা হুইসেল দিচ্ছে এটার আওয়াজ আসতেছে কিনা। বাট মানে মানে আমি নিজেও ডিসমের মধ্যে দিয়ে যাইতেছি যে কি আসলে। তো অলমোস্ট বুঝতে পারতেছি যে কি বিষয় নিয়ে আসলে আলোচনা করতে চাইতেছি। সেটা হচ্ছে আমাদের এই চলমান ঘটনা। সেটা হচ্ছে আমার মনে হইছে যে এই ২১ শতকের সবথেকে বৃহৎ একটি বিস্ফোরণ হইল এই ২০২৬-এর ফেব্রুয়ারির ২৮ তারিখ এবং হইতেছে মার্চের ১ তারিখ, এই ২টি দিনের মধ্যে। কেননা দীর্ঘদিন যাবতই আমরা আসলে আমেরিকা বা এই ইসরায়েল, ইরান, এই ৩ টি দেশের বিভিন্ন যে ত্রিশূল ভূখণ্ড বৈরূপ যে সম্পর্ক সেটি আমরা দেখছিলাম। অপরদিকে আমেরিকা যে একটু অন্য দেশের প্রতি বা বহির্বিশ্বে প্রভাব সৃষ্টি করছে, সেটি বৈধ হোক অবৈধ হোক করছে। আমরা গত কিছুদিন আগেও দেখেছি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিভাবে বহির্ভূতভাবে তারা মানে হস্তক্ষেপ করে আমেরিকাতে তুলে নিয়ে আসে। সেই ঘটনাও আসলে কারো অজানা নয়। আহ, সেখান থেকে সে বিষয় পর্যন্ত মনে হয়েছে যে আমরা ইউজ টু ছিলাম। বাট এই গত ২ দিন আসলে যে ঘটনাটা ঘটলো এটা আসলেই একটু একটু জটিল ভাবেই সবকিছু সমীকরণিক দিকে যাবে। কেননা সব থেকে বড় দিক, যেহেতু আমরা খুব একটা ডেভেলপড কান্ট্রি না, আমরা ছোট কান্ট্রি, আমাদের সব থেকে বড় প্রবলেম হইতে পারে এক হইতেছে যদি লেগেই যায় এই তেলের বিষয়গুলা, অথবা হইতেছে এই যে এটাকে কি বলে খনিজ জ্বালানি, যেটা এটা নিয়ে একটু প্রবলেম হইতে পারে। অলমোস্ট বহির্বিশ্বে এই জ্বালানির ৫% পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেছে শুধুমাত্র এই ২-৩টি দেশের মধ্যকার যুদ্ধের জন্য। এটা একটা বড় কারণ। কেননা আমরা তো সকলেই বুঝি বা টুকটাক বোঝা যায় যে কেন আসলে আমেরিকা এবং ইসরায়েল একীভূত হয়ে ইরানের উপর এই নৃশংস আক্রমণটি চালালো। সেটা গণতান্ত্রিক কারণ দেখি হোক, যেটাই হোক, জ্বালানির একটা একটা তো প্রভাব তো আছেই। লোভীশনী হয়ে আমেরিকা হয়তো এটা করতেছে। যাই হোক, সেটা তাদের ভিন্ন ভিন্ন বিষয়। আমরা আমাদের কথাটা যদি বলি সেটা হচ্ছে এই যে ইরানের যে রুটটি রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ আহ, জায়গা বা পথ, সহজ করে যদি বলি সেটি। কেননা বহির্বিশ্বের যত জ্বালানি রয়েছে সেই জ্বালানির পরিবহন করা হয় এই ইরানের একটি পথ দিয়ে। এই ইরানের এই যে পথটা রয়েছে, এই পথটা কে বলা হইতেছে যে স্ট্রেইট অফ
হরমোজ এবং তার মধ্যে আমরা বুঝি যে হইতেছে মিডল ইস্ট কমপ্লিটলি কনসিস্ট অফ কি নিয়ে, এই খনিজ লবণ নিয়ে, তাই না? এই হইতেছে আসলে বিষয়টা। তো আহ, কিছু তথ্য যদি একটু বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করি, এবং অবশ্যই আমি আবার বলি এই তথ্যগুলা দেওয়ার জন্য টায়ার্ড ছিলাম যদিও। অলমোস্ট ১.৫-২.৫ ঘন্টা যাবৎ বিষয়গুলো বিভিন্ন রিলায়েবল সোর্স থেকে সংগ্রহ করে দেন বিষয়গুলো চেষ্টা করেছি বলার জন্য। প্রথমেই যদি ইসরায়েলের বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলি, ইসরায়েল ইসলামিক যে শাসন ব্যবস্থা সেটি কায়েম করে। এটা খুব সম্ভবত বিভিন্ন সোর্স থেকে জানতে পারি যে ১৯৭৯ সালের ১ই এপ্রিল। আর যে ব্যক্তিটিকে নিয়ে এত আসলে আমাদের মন খারাপ বা খুব স্বাভাবিক, এই মানুষটি সম্পর্কে যতটুকু তার সম্পর্কে বায়োগ্রাফি দেখলাম বা পড়লাম, আসলেই মন খারাপ হওয়ারও কথা। যা হোক, এই খামেনি মানুষটি প্রায় ৩৭ বছর ক্ষমতায় ছিলেন। যদিও সেখান থেকে খুব স্বাভাবিকভাবেই তাকে কিছু মানুষ আহ, তার তার বিরুদ্ধে কথাবার্তা বলেছে, এবং অধিকাংশ মানুষ বা কিছু মানুষ তাকে সাপোর্ট করেছে তার শাসন ব্যবস্থাকে। তো এই তার ১৯৮৯ থেকে ২০২৬-এর শাসন ব্যবস্থা কাল নিয়ে কিছু বলতে চাই না। আসলে যে বিষয়গুলো রিউমার আমি দেখেছি বা শুনেছি সেগুলো একটু বলার চেষ্টা করব। সেটা হচ্ছে, যদিও অপরদিকে ভিডিও বড় হয়ে যাইতেছে, প্রথম একটা বিষয় হইতেছে এই যে ২৮ ফেব্রুয়ারি হঠাৎ করে ইসরায়েল এবং হইতেছে আহ, আমেরিকা একীভূত হয়ে একটি আক্রমণ চালালো। এই আক্রমণ বা মিশন যেটাই বলি, এটির ওরা নাম দিছে যে এপিক ফারি বলে। এপিক ফারি বলে এই মিশনটি তারা চালালো। আর এই যে আক্রমণটি করলো, আক্রমণ আমরা এর আগেও দেখেছি যে প্রায় কিছুদিন আগেই আক্রমণ করেছে আমেরিকা, যেমন আক্রমণ করেছে ইসরায়েলে, আবার ইসরায়েলও আমেরিকার কয়েকটি ঘাঁটিতে আক্রমণ করেছে। কিন্তু আমেরিকার আহ, এই যে গত ২ দিনের আক্রমণ, আগ্রাসনী আক্রমণ দেখে মনে হচ্ছে যে তারা সম্ভবত চাচ্ছেই যে একটি দীর্ঘ সময় পর্যন্ত যুদ্ধটা গড়াক, এবং অলমোস্ট ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে একটি আগ্রাসনী ভাব তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কিছুটা। এবং সে কিন্তু অলমোস্ট বলে ফেলছে যে যে পর্যন্ত এই 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 ইরানের রেজিম বা শাসন ব্যবস্থা পরিবর্তন না হবে সেই পর্যন্ত নাকি সে সে এই যুদ্ধ চালিয়েই যাবে। সেটা আসলে সময় বলে দেবে কি হইতে যাচ্ছে, আসলে আমরা কিসের সম্মুখীন হতে যাচ্ছি। তো আহ, এই যে আমেরিকা পূর্বে আক্রমণ করছিল, সেই আক্রমণটি কিন্তু ছিল আহ, এই ইরানের বিভিন্ন সেনাবাহিনীর যে বেসমেন্ট গুলো ছিল সেখানে। কিন্তু এই ২ দিনের আক্রমণে আমরা লক্ষ্য করি যে ইরানের শীর্ষ পর্যায়ের যে নেতাগুলো রয়েছে বা সরকারের যে শাসন ব্যবস্থার শাসক রয়েছে, তাদের আহ, বাসভবনে সরাসরি আক্রমণ করেছে। কেননা আমরা বুঝি, আমরা জানি হয়তো যে ইরানের যে শাসন ব্যবস্থা যেভাবে গঠিত হয়েছে, ইসলামিক শাসন ব্যবস্থা, এটি সুপ্রিম লিডার, একজন সুপ্রিম লিডারকে যদি কোনোভাবে হত্যা করাও হয়ে থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে তাদের একটি সুন্দর অ্যালাইনমেন্ট ভাবে নেক্সট কে থাকবে, পরবর্তীতে কে থাকবে, এটা আগে থেকেই নিশ্চিত করা হয়ে থাকে। এটা কাইন্ড অফ আমি বলবো যে হাইড্রার মতো, যে হাইড্রাকে যেমন আমরা যতই কাটি পুনরায় আবার নতুন করে উজ্জীবিত হয়, এটা সেম তাদের শাসন ব্যবস্থা ভালোই লেগেছে আমার যতটুকু আর্টিকেলে পড়েছি।
আর যে বিষয়টা বলছিলাম সেটি হইতেছে অলমোস্ট এখন পর্যন্ত আমি ভিডিও করা সময় পর্যন্ত প্রায় ৪০ জন সামরিক, বেসামরিক এবং হচ্ছে বিশেষত শাসন ব্যবস্থার যে শাসক রয়েছেন তাদের মধ্যে আমরা অলমোস্ট প্রধান যে সুপ্রিম লিডার খামেনির কথা শুনেছি। তার এবং খামেনি শুধু সে মারা যায়নি, তার সাথে আমরা জানি যে তার মেয়ে ছিল, জামাতা ছিল এবং তাদের ছেলে মেয়ে ছিল, এদেরকে হত্যা করা হয়েছে। আর অপরদিকে আমরা যে আরেকটি বিষয় একটু লক্ষ্য করে জানবো, যে বলছিলাম যে হইতেছে পরবর্তী লিডার আসলে কে হবে। আমরা আগে থেকে আসলে ওই তাদের ব্যবস্থা করে রাখা হয়ে থাকে। এই যে আহ, খামেনির যে 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 শূন্যতা, সেই শূন্যতাটি পূরণ করার জন্য পরবর্তীতে সে দেশের প্রেসিডেন্টের নাম বারবার শুনতে পারা যাচ্ছিল, যে সে হয়তো এই শূন্যতা পূরণ করতে পারে, বাট তাকে সেও হামলার শিকার হয়েছে, সেও অলমোস্ট নিহত হয়েছে। এবং যেটি বলছিলাম যে আমেরিকা এবং ইসরায়েলের এখন সম্ভবত লক্ষ্যবস্তু আহ, ইরানের যে বিভিন্ন বড় বড় শহর রয়েছে, এর মধ্যে আমরা অনেকগুলো শহর দেখেছি, তেহরান দেখেছি, কম দেখেছি, এবং সব থেকে দুঃখে এবং আরো কিছু বড় শহরগুলোতে আক্রমণ করা হয়েছে। সব থেকে দুঃখজনক হচ্ছে, আমি জানি না আসলে সম্পূর্ণটাই তো মানবিকতা বা মানবাধিকার লঙ্ঘন করছে, এটিও বা লঙ্ঘন না করার কি আছে। সেটি হচ্ছে একটি স্কুল আক্রমণ করা হয়েছে। সে এখন পর্যন্ত জানা গিয়েছে যে সেই স্কুলের অলমোস্ট ১০০ জন শিক্ষার্থী প্রাণ দিয়েছে, নিহত হয়েছে। কোনোভাবে এটি আসলে আমাদের জন্য কাম্য নয়, কোনোভাবেই আসলে এটা আমরা কাম্য হিসেবে হতে পারে না। আর একটু আগাই যদি, এটার বিপরীতে ইরান আবার হচ্ছে কিছু সামরিক ঘাঁটিতে, আমেরিকার সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে, যেমন এবং মধ্যপ্রাচ্যেরই কয়েকটি দেশের সামরিক ঘাঁটি, যেমন আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হইতেছে দুবাইয়ের সামরিক ঘাঁটিতে, সৌদি আরবের সামরিক ঘাঁটিতে এবং বাহরাইনের সামরিক ঘাঁটিতে এখন পর্যন্ত আক্রমণের তথ্য আমরা সঠিকভাবে জানতে পারি আর কি। আর এই যে আক্রমণ করলো, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। এই ইন্টারেস্টিং বিষয়টা হইতেছে, এই আক্রমণ করার পরবর্তীতে এটা জানি না, মনে হচ্ছিল যে আমেরিকা কি ইচ্ছে করেই তারা যে আক্রমণ করছিল সেটা প্রোটেক্ট না করা, যাতে করে একটু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে তাদের কাছ থেকে সিম্প্যাথি অর্জন করা যায় কিনা, বাট সেটা তাদের একটা ভিন্ন বিষয়, রাজনৈতিক বিষয়, সেদিকে আমরা যেতে চাই না। তবে একটা বিষয়, একটা মানে সুখবর বলা যাইতে পারে, এর মধ্যে হামাস রয়েছে, এর মধ্যে হিজবুল্লাহ রয়েছে। এই সংগঠনগুলো অলমোস্ট সরাসরি সম্মুখে ইরানের সাথে দাঁড়িয়েছে, তাদের সাথে যদি যুদ্ধ করতে হয় তারা নাকি যুদ্ধ করতে প্রস্তুত আছে, এমন আমরা তথ্য পেয়েছি এর মধ্যে। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা যেটি বলতে চাই যে এটা তো খুব মানে তাদের মধ্যকার যে সম্পর্ক খুব একটি ভালো নয়, বৈরিতার সম্পর্ক দীর্ঘদিনের। এবং ইরানে একটি স্লোগান রয়েছে, এবং মাঝে মধ্যেই ইরানের যে নেতা রয়েছেন, কয়েকজন নেতা তাদের পার্লামেন্টে একটি স্লোগান দিয়ে থাকেন, যে ডেট টু ইউএসএ or date to America, or another way whether they are saying that date to Israel. তো এই বিষয়গুলো আসলে খুবই মর্মান্তিক। আমরা আদৌ জানি না যে কি হইতে যাচ্ছে, বাট যে মেসেজটা আসলে দিতে চেয়েছি বা যে তথ্যগুলো দিতে চেয়েছি সেটা হইতেছে রিউমার। আমরা আসলে খুব আবেগের পড়ে অনেক অনেক কাজ করে ফেলি, বাট আমরা এই সেন্সিটিভ সময়গুলো যেন আবেগী না হয়ে ভুলভাল কোনো তথ্য খুব দ্রুত না ছড়িয়ে যাইতে পারে, ভুল তথ্য যেন স্পেশালি আমরা যখনই কোনো তথ্য শেয়ার করব, কারোর সাথে কথাবার্তা বলবো, অবশ্যই
অবশ্যই সেই তথ্যটুকু কতটুকু আসলে রিলায়েবল, কতটুকু আসলে গ্রহণযোগ্যতাপূর্ণ, সেই সকল কিছু একটু আমরা বিভিন্ন বিষয় রয়েছে, হাবিজাবি অনেক কিছু আছে, আমরা একটু দেখলে পরেই সেই তথ্যের যে সত্যতা কতটুকু সেটি আমরা সম্পূর্ণরূপে আসলে খুঁজে পেয়ে যাই। আর আহ, ইরানের জন্য আমি জানি না, একটু খারাপই লাগছে, যেহেতু তাদের খুব একটু ভাবেই আক্রমণ করা হচ্ছে। তবে ইরানের একটি একটি সংগঠন রয়েছে, সেটিকে বলা হয় হইতেছে আইআরজিসি। আইআরজিসি হইতেছে দা দা ইরান ইসলামিক রিভলিউশনারি, বলা হয় হচ্ছে গার্ড অফ কর্পস আর কি। তো এদের আসলে মূল কাজ কিন্তু দেশকে প্রশিক্ষণ বা প্রোটেক্ট করা না। এদের প্রধান কাজ হইতেছে, যতটুকু শুনেছি যে এই যে ইসলামিক নেতারা রয়েছেন, এনাদেরকে আর কি প্রোটেক্ট করা। এবং আমরা আসলে খুব বেশি মানে ফার্স্ট অফ অল আবেগ নিয়ে কাজ টাজ করি, আর হইতেছে আমরা, শুধু আমরা না, মানে পুরো পৃথিবী টাকা পয়সা নিয়ে একটু বেশি সিরিয়াস, আর আমরা বেশি সিরিয়াস বিশেষত ক্রুশাল মোমেন্টেও আমরা ব্যবসায়িক মানসিকতা খুব বেড়ে যায়। বলতে চাচ্ছিলাম না বিষয়টা, এই যে রমজান মাসে যাচ্ছে, এই সময়টাতে আরো সকল কিছু আহ, মানে কি বলবো, বলার কিছু নেই। যা হোক, সেটা ভিন্ন কথা। যে বিষয়টা আরেকবার একটু রিপিট করতে চাই, আমাদের পুনরায় হয়তো, যেহেতু অলমোস্ট বহির্বিশ্বে 5% তেলে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, আমার মনে হয় খুব স্বল্প সময়ের মধ্যেই যে সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই সংকট আসলে আমরা অতিক্রম করে এরপরে আবার সুদিনের সামনে আসব। আর আরেকটি বিষয় সবকিছু ছাপিয়ে, সেটি হইতেছে, যেহেতু আমাদের কাজ হইতেছে ইংলিশ নিয়ে কাজ করা, এর বাইরেও একটু কথাবার্তা বললাম, সেটা অনেক অনেক কথাবার্তা বলেছি। আমার একটা তথ্য, আমার একটি ওয়ার্ড পছন্দ হয়েছে, তোদের হয়তো পছন্দ হইতে পারে। সেই ওয়ার্ডটা হইতেছে, এই যে আমি একটু যদি স্পেলিং করে লিখি, REGIMN, এটা কি রেজিন? হ্যাঁ, রেজিন। এটা মানে কি, এটা মানে হইতেছে শাসন ব্যবস্থা আর কি, শাসন ব্যবস্থা। যাই হয়ে যাক, আমরা আসলে চেষ্টা করব সবসময় প্র্যাকটিসের মধ্য দিয়ে থাকার জন্য। আর আবার বিষয়টা একটু মনে রাখা, মানে মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে প্লিজ, প্লিজ নেভার শেয়ার random information before share of any information. Definitely you will investigate more properly whether that information legal or not. If it's legal, then definitely you have 100% right to share in any platform to any person. It's 100% up to you where actually you will share of that type of information. It's everything up to you. However, আমরা একটু বাংলা যদি কথাবার্তা বলার চেষ্টা করি, সেটা হইতেছে তাহলে ওইটাই আসলে বিষয় যে যেটাই যাই হোক, আমরা যে সত্যতা বা বিষয়গুলো, সেটা একটু মনে রাখার চেষ্টা করব। আর সেকেন্ডলি, যেহেতু একটু ক্রুশাল মোমেন্ট যাচ্ছে, আমরা তথ্যগুলো একটু খুব ছাপিয়ে ইউজ করার চেষ্টা করব।